পুরনো পরিত্যক্ত একটা রাইস মিল। মিলের ঠিক ওপরে টিনের চালে ঝুলছে একপাশে কাত হয়ে যাওয়া একটি অর্ধমোছা সাইনবোর্ড, খন্দকার রাইস মিল। মিলটা আয়তনে খুব একটা বড় নয়, দীর্ঘ কয়েক বছর ধরে একদম বন্ধ পড়ে থাকায় চারপাশে মাকড়সার ঘন জাল, পুরো ধুলো ময়লা আর আবর্জনার ভেতরের পরিবেশটা একদম ঝাপসা ও ভূতের রূপ নিয়েছে। আর্য বেশ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, সেই ভাঙাচোরা সাইনবোর্ডটার দিকে তাকিয়ে। এতদিন ধরে তার মস্তিষ্কের যে স্মৃতিকোষগুলো সুপ্ত হয়েছিল, আজ সেখানে যেন এক তীব্র প্রলয় শুরু হলো। মনের কোণে ঝাপসা হয়ে ভেসে উঠল ছোটবেলার কিছু ছিন্ন ভিন্ন দৃশ্য। কোনো এক বয়স্ক লোকের হাত ধরে ছোট আদিব এই রাইস মিলে ঢুকছে। চারপাশে তখন চাটালের কর্মচারীদের কোলাহলে মুখরিত। মাথার ভেতর রগগুলো রীতিমতো ছিঁড়ে আসার মতো তীব্র যন্ত্রণা শুরু হলো। আর্য আর দাঁড়িয়ে থাকতে পারল না। জ্যাকেটের পকেট থেকে বের করে আনলো জেল কাস্টডিতে সেই গোপন কনস্টেবল থেকে পাওয়া ধুলো মাখা ছোট্ট চিরকুটটা। কাগজটাতে স্পষ্ট ও কুৎসিত হাতের লেখায় লেখা, যদি নিজের জন্মদাত্রী মাকে বাঁচাতে চাস, তবে দ্রুত খন্দকার রাইস মিলে চলে আসবি। মনে রাখিস, আমি কোনো ঠাট্টা করছি না। তোর মা নাহার খন্দকার এখনো বেঁচে আছে। চিরকুটটা পাওয়ার পর থেকেই আর্যর মাথার স্বাভাবিক চিন্তাশক্তি যেন পুরোপুরি লোপ পেয়েছিল। চোখের সামনে একের পর এক স্মৃতি ছবি হয়ে ভাসতে শুরু করলো। নাহার খন্দকার, আসিফ খন্দকার, আর তাদের মাঝখানে হাসতে থাকা এক ছোট্ট বাচ্চা মেয়ে। কিন্তু অনেক চেষ্টা করেও সেই ফুটফুটে মেয়েটার নামটা কিছুতেই তার মস্তিষ্কে ভেসে আসছে না। বুড়ো থেকে পালানোর সময় ডিবির তাড়া খেয়ে আর্যর পায়ে মারাত্মক আঘাত লেগেছিল। সেই ক্ষত থেকে এখনো হালকা রক্ত চুইয়ে পড়ছে, যার ফলে সে ঠিকমতো পা ফেলে হাঁটতেও পারছে না। হেসড়ে হেসড়ে চলতে হচ্ছে তাকে। ইতিমধ্যেই শহরের প্রতিটা মোড়ে মোড়ে দেয়ালে দেয়ালে বড় বড় ব্যানার ও পোস্টার টাঙিয়ে দেওয়া হয়েছে। আর্যর বড় সাইজের ছবি নিচে লাল ও বড় বড় অক্ষরে লেখা, পলাতক বিপজ্জনক সিরিয়াল কিলার। দেখতে পেলেই নিকটস্থ থানায় খবর দিন। পকেটে এক আনা টাকাও ছিল না। পেটের তীব্র ক্ষুধা সহ্য করতে না পারে রাস্তার পাশের এক দোকানদারের কাছ থেকে একটা রুটি চেয়ে খেতে হয়েছিল তাকে। দোকানদার প্রথমে তাচ্ছিল্য করে তাড়িয়ে দিতে চাইলেও আর্যের আকুল মিনতি দেখে শেষমেশ যেন কোনো কুকুরকে দেওয়ার মতো করে একটা শুকনো রুটি তার দিকে ছুঁড়ে মারল। গায়ে জড়িয়ে থাকায় এই ময়লা চাদরটাও রাস্তার এক পথচারীর। লোকটা হয়তো রাস্তার পাশে চাদর খুলে রেখে ড্রেনের ময়লা পরিষ্কার করছিল। আর্য সুযোগ বুঝে নিজের চেনা চেহারাটা লোকচক্ষুর আড়ালে ঢেকে রাখার জন্য সেটা নিয়েই চোরের মতো কেটে পড়েছিল। এর চেয়ে আর অন্য কোনো উপায়ও ছিল না তার কাছে। হেসড়ে হেসড়ে চলতে চলতে আর্য মনে মনে নিজেকেই চরম তাচ্ছিল্য আর উপহাস করছিল। কে ছিলি তুই আর্য? আর আজ নিয়তির কে নির্মম খেলায় কি হলি? ভাঙ্গা রাইস মিলের অন্ধকার গুদামের ভেতরে পা রেখেই আর্য ফাঁপা গলায় ডাকতে শুরু করলো, কেউ আছো? কেউ আছো এখানে? চারপাশ থেকে কোনো মানুষের বা প্রাণীর সারা শব্দ এলো না। চারদিকে কেবল এক গা ছমছমে নীরবতা। আর্য ধীর পায়ে ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলো। একদম শেষ মাথায় ছোট্ট একটা ঘর, যা হয়তো অতীতের চাটালের ক্যাশ বা অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। ধুলো জমা সেই দরজায় এত ধাক্কা দিতেই কাঠ ফাটা শব্দে সেটা খুলে গেল। ভেতরে ঢুকেই আর্যের চোখ আটকে গেল ঘরের মাঝখানে রাখা একটি ধুলো জমা কাঠের টেবিলের ওপর। সেখানে অতি যত্ন করে একটি ব্ল্যাক লেটেস্ট ল্যাপটপ রাখা। আর্য বিস্ময় নিয়ে সেদিকে তাকিয়ে রইল। এই পরিত্যক্ত নির্জন খাখা ঘরে একটি ল্যাপটপ কে বা রেখে গেল এটা? আর্য ধীর পায়ে সামনে এগিয়ে গিয়ে যেমনই ল্যাপটপের স্ক্রিনের লক বোতামে চাপ দিল,
সাথে সাথেই হঠাৎ অপর প্রান্ত থেকে একটা ভিডিও কল ভেসে উঠল। নিশ্চয় আসল ঘাতক কোথাও কোনো গোপন সিসিটিভি ক্যামেরায় আর্যের প্রতিটা মুভমেন্ট পর্যবেক্ষণ করছে। তা না হলে ল্যাপটপটায় হাত ছোঁয়াতেই কিভাবে এই কল আসতে পারে? আর্য এক মুহূর্ত না ভেবে কম্পিত আঙ্গুলে স্ক্রিনের সবুজ বাটনে চাপ দিল। কলটা রিসিভ করলো। আর কলটা রিসিভ হওয়া মাত্রই ল্যাপটপের আলো ঝলমলে স্ক্রিনের দিকে তাকিয়ে আর্যের দুটো চোখ থমকে গেল। নিঃশ্বাস আটকে এলো তার। ভিডিওর ওপারে একটা অন্ধকার ঘরে চেয়ারে বসে আছেন এক মধ্যবয়সী পার করা নারী। নারীটির কাঁধের দিকে হেলে আছে, চোখ দুটো কেবল এক অজানা আতঙ্কে এক দৃষ্টে সামনের দিকে চেয়ে আছে। সেই ফ্যাকাশে যন্ত্রণা ক্লিষ্ট মুখটা দেখা মাত্রই আর্যর পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। এত দিন ধরে মাথার ভেতর জমে থাকা ঝাপসা অস্পষ্ট স্মৃতিগুলো এক নিমেষে কেমন যেন রঙিন ছবির মতো স্পষ্ট হতে শুরু করলো। হঠাৎই তার মনে পড়ে গেল তাদের সেই সুন্দর হাসি খুশি সোনার সংসারটার কথা, যেখানে একসময় অভাব বা দুঃখের কোনো ছায়াই ছিল না। সেই সংসারে ছিল তার জন্মদাত্রী মা, বাবা, আসিফ খন্দকার, আর ছিল তার আদরের ছোট বোনটি। বয়স ছিল মাত্র ৮ বছর। এতদিন ধরে যে নামটা কিছুতেই মাথার স্মৃতিকোষে আসছিল না, আজ এই মুহূর্তে সেই মিষ্টি নামটাও আর্যের মস্তিষ্কে জ্বলজ্বল করে ভেসে উঠল। অরোরা, যার ডাকনাম ছিল অরু। আর্য কাঁপা কাঁপা কণ্ঠে আর্তনাদ করে উঠল, আম্মু! ভিডিওর ওপারে থাকা সেই মহিলার হাতটা মুহূর্তের জন্য মৃদু কেঁপে উঠল। আর্য যেন সব হিতাহিত জ্ঞান হারিয়ে ব্যাকুল হয়ে বলতে লাগলো, আম্মু, ও আম্মু, আম্মু, আমি তোমার আদিব। আম্মু! বলতে বলতেই আর্যের চোখের কোণ গড়িয়ে নোনা জল গাল বেয়ে ঝরে পড়ল। হঠাৎ করেই হুইল চেয়ারে উপবিষ্ট মহিলার পেছনে এসে দাঁড়ালো ওভার কোট পরা মুখোশধারী এক রহস্যময় পুরুষ। লোকটি অট্ট হাসিতে ফেটে পড়ল। তার সেই হাসিটা যেন কানে তপ্ত লোহার ছ্যাঁকার মতো বেজে উঠল। তারপর মুখটা সোজাসুজি ক্যামেরার দিকে নিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি সব মনে পড়ে গেল? বাহ, বেশ তো। আর্য রাগে আর ক্ষোভে চিৎকার করে উঠল, কে তুই? আমার মা কোথায় এখন? কুল ডাউন, কুল ডাউন ম্যান। তোর মাকে খুঁজে দিলাম, অন্তত একটা ধন্যবাদ তো জানাবি, তাই না? আর্য অসহায় মিনতি সুরে বলল, কি চাস তুই? প্লিজ, প্লিজ আমার মাকে কোথায় রেখেছিস বলে দে। কতগুলো বছর পর আমি আমার মাকে দেখছি। সামনে মুখোশ পরা লোকটি নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব নিচুর স্বরে গম্ভীর করে বলল, তোর ধ্বংস, আর্য চৌধুরী, তোর জঘন্য অপরাধের শাস্তি। তুই যে অন্যায় করেছিস, আজ তারই বিচার হবে। আর্য ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, অন্যায়? কিসের অন্যায়? তোর মতো স্বার্থপর লোভী সন্তান কোনো মায়ের কোল আলোক না করাই ভালো। তোকে আমি তিলে তিলে শেষ করবো আর্য। আর্যর কণ্ঠে তখন শুধুই আকুতি। তুই যা খুশি কর, যা শাস্তি দিতে চাস দে, কিন্তু তার আগে আমার মাকে আমার কাছে ফিরিয়ে দে। লোকটি আর্যর কথার কোনো উত্তর না দিয়ে শরীর কাঁপিয়ে বিকট শব্দে হাসতে লাগলো। আর্য স্থবির হয়ে তাকিয়ে রইল লোকটির দিকে। অভাবটা তার ভীষণ পরিচিত মনে হচ্ছে, কিন্তু অতর্কিতে স্মৃতি হাতড়েও সে লোকটির পরিচয় কোনোভাবেই মনে করতে পারল না। লোকটি এবার হাসি থামিয়ে বলল, আমি তোর মাকে ফেরত দেব আর্য, তবে তার আগে তোকে একটা কাজ করতে হবে। আর্য মরিয়া হয়ে বলল, কি কাজ? আমি 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 সব করতে রাজি। লোকটি অত্যন্ত নিচু ও ফিসফিসানি কণ্ঠে বলল, তেজস্বীকে এই পৃথিবীর বুক থেকে সরাতে হবে, খুন করতে হবে ওকে। পারবি?
চলবে। গল্পটি চলাকালীন বিজ্ঞাপনগুলো অবশ্যই আপনারা পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।